আসসালামু আলাইকুম। এই ধরনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো আমাদের চাকরি পরীক্ষায় মাঝে মাঝেই আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আমরা পরীক্ষার আগের দিন রাতে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো দেখি। যদি দেখতে পারি তাহলে তো ভালো, আর যদি দেখতে না পারি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এগুলো আমাদের পরীক্ষার হলে ভুল হয়। এটি আমি যে গ্রিডে আছি সেই গ্রিডের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পাওয়ার সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থাকা ছাড়া সাবস্টেশনে কোনো কাজই আসলে করা যায় না। তো কিভাবে এই সহজেই আমি যদি পরীক্ষার আগের রাতে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নাও দেখি তাহলে কিভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সহজে আঁকা যায়, তো এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। তাহলে দেখেন সাবস্টেশনে আসলে মূলত কি হয়। একটা সাবস্টেশন মূলত কি করা হয়, এটা একটা সাবস্টেশন। ধরেন এটা একটা 132/33 কেবি সাবস্টেশন। এখন কি হয়, একটা 132 কেবি লাইন সাবস্টেশনের ভিতরে ঢুকে এবং সাবস্টেশন থেকে 33 কেবির একটি লাইন বের হয়ে আসে। এই মূলত হচ্ছে সাবস্টেশন। সাবস্টেশনের মধ্যে 132 কেবির একটা লাইন ঢুকে এবং কম ভোল্টেজের একটা লাইন সেখান থেকে বের হয়ে যাবে। আর উল্টাটাও হতে পারে যে কম ভোল্টেজের একটি লাইন ঢুকে হয়তো বেশি ভোল্টেজের একটি লাইন বের হয়ে গেছে। তো আসলে তাহলে কি এইখানকার সাবস্টেশনের মূল উপাদানটা কি? তার মানে সাবস্টেশনের মূল উপাদানটা হচ্ছে একটা ট্রান্সফরমার। একটা 132 কেবির লাইন আসলো, এটা ট্রান্সফরমারের সাহায্যে কম ভোল্টেজে পরিণত হলো এবং 33 কেবি লাইনটি বেরিয়ে গেল। এখন এখানে কিছু কথা আছে, আসলে এরকম হলেই হয়তো সাবস্টেশনটা এরকম হলেই হয়তো যে সাবস্টেশনের ভিতরে শুধু একটা ট্রান্সফরমার থাকবে, সেই ট্রান্সফরমারে বেশি ভোল্টেজ ঢুকবে, কম ভোল্টেজ বের হয়ে আসবে, এরকম হলেই হয়তো। কিন্তু এখানে কয়েকটা ইস্যু কাজ করে। ইস্যুগুলোর মধ্যে প্রথম ইস্যুটা হচ্ছে যে এই ট্রান্সফরমারটার অনেক দাম। এই ট্রান্সফরমারটার দাম প্রায় 7 থেকে 8, আরও বেশি হতে পারে, 8 থেকে 10 কোটি টাকার মতো হতে পারে। এত মূল্যবান একটি জিনিস আমি যদি এভাবেই রেখে দেই, দেখা গেল যে কোনো একটা দুর্ঘটনা ঘটলো বা কোনো একটা সমস্যা হলো, সাবস্টেশনে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন আমরা হব। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যে সাবস্টেশনে আসি, ধরেন আমি যে সাবস্টেশনে আসি সেটি বাংলাদেশের এইখানে। তো এই কী হয়, এই সাবস্টেশনগুলো তো সবগুলোই একটা আরেকটার সাথে যুক্ত, একটা আরেকটার সাথে ইলেকট্রিক্যালি যুক্ত। এখন কোনো কারণে যদি আমার সাবস্টেশনে কোনো সমস্যা হয় এবং আমি আমার সাবস্টেশনকে যদি আইসোলেট করতে না পারি, তাহলে পুরা দেশেই ব্ল্যাক আউট হয়ে যাবে। পুরা দেশেই একটার পর একটা সাবস্টেশন সব ওই একটা সমস্যার কারণে সেই সমস্যাটাই সবগুলো সাবস্টেশনে ছড়িয়ে পড়বে এবং ব্ল্যাক আউট হয়ে যাবে। তো তার মানে আমরা কী বুঝলাম, প্রথমত আমাদেরকে শুধু একটা ট্রান্সফরমার বসালেই হবে না, এখানে একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। আর আরেকটা বিষয় এরপরে আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি 132 কেভি লাইন আসছে। তো এখন এখানে কি আসলেই সত্যি সত্যি 132 কেভি আসছে কি না আমরা কীভাবে বুঝবো? তার মানে অবশ্যই এখানে আমাদের একটা ভোল্ট মিটার থাকতে হবে, যে 132 কেভি যে আসলো সেটা যেন আমরা বুঝতে পারি। আবার এপাশে যে 33 কেভি বের হয়ে যাচ্ছে, এখানে লোড বাড়লে হয়তো এই ভোল্টেজ কমে যেতে পারে, অথবা 132 কেভিতে ভোল্টেজ কম আসার কারণে 33 কেভির ভোল্টেজ কমে যেতে পারে। 33 কেভির ভোল্টেজটা যদি কমে, তাহলে আমাদের বাসা বাড়িতে যে 230 ভোল্ট আমাদের পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাবো না। না পারলে আমাদের লোডগুলো আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারবো না। তাহলে তো এইগুলো আমাদের মাপার দরকার আছে, মেজারমেন্টের দরকার আছে, যে এখানে 33 কেবি আসলেই আসলো কি না, এখানে 32 কেবি 132 কেবি আসলেই আসলো কি না। তারপরে ধরেন আমাদেরকে এনএলডিসির থেকে ফোন দিল, এনএলডিসির থেকে ফোন দিয়ে বললো যে আপনি আজকে 50 মেগাওয়াটের মধ্যে আপনার বরাদ্দ, আপনি 50 মেগাওয়াটের ভিতরেই থাকবেন, এর বাইরে যাবেন না। এখন আমার মেগাওয়াট যাচ্ছে কত, আমি যদি সেটা পরিমাপই করতে না পারি, তাহলে আমি এটা এই বরাদ্দের মধ্যে আমি থাকবো কীভাবে? তাহলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মেজারমেন্ট। তার মানে এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মেজারমেন্ট। আসলে ট্রান্সফরমারে এই 3টা জিনিসই থাকে।
একটা সাবস্টেশনে এই তিনটা জিনিসই থাকে, একটা ট্রান্সফরমার থাকে, এবার এই লাইন এবং এই ট্রান্সফরমারের প্রোটেকশনের ব্যবস্থা থাকে, আর কি পরিমাণ বিদ্যুৎ আসলো কি পরিমাণ গেল এটার মেজারমেন্টের যে যন্ত্রপাতিগুলো দরকার সেইগুলো থাকে। তো আসলে তাহলে আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন এটা একটা সাবস্টেশনের সুইচ ইয়ার্ড, এই এতটুকু জায়গা, তাহলে কি হবে, এখানে 132 কেবির একটা লাইন আসবে, এখানে একটা বাসবার থাকবে, 132 কেবির লাইন আসবে, এখানে একটা বাসবার থাকবে, সেই বাসবারের সাথে আবার ট্রান্সফরমার যুক্ত হয়ে এই ভোল্টেজটাকে কমানোর পরে বাহিরের দিকে 33 কেবি দিয়ে দিবে। এটাই তো সাবস্টেশনের মূল কাজটা এটাই। তো আমি এখন এই প্রোটেকশনের যে ডিভাইসগুলো, মেজারমেন্টের যে ডিভাইসগুলো, সেগুলো ট্রান্সফরমার এবং লাইনের সাথে কিভাবে সংযুক্ত করব, যেটা আমাদের পরীক্ষায় আসে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে একটা বাসবার, মনে করলাম এটা হচ্ছে একটা 132 কেবির একটা বাসবার। তো কী হবে, এইখানে বাসবারে একটি লাইন আসবে, 132 কেবির লাইন, 132 কেবির একটা লাইন আসবে, তারপরে এখান থেকে আমার ট্রান্সফরমার যুক্ত হবে, ট্রান্সফরমার যুক্ত হয়ে এখান থেকে আমি ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটাকে কমিয়ে এপাশে আমি 33 কেবির লাইন চলে আসবে। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে তাহলে আমরা দেখলাম যে দুইটো জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রোটেকশন এবং মেজারমেন্ট। তো প্রোটেকশনের জন্য আমি প্রথমে এই বাসবার থেকে এই লাইন, এইটার প্রোটেকশনের ব্যবস্থা করি। তো প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের প্রথমে কি লাগবে, প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের প্রথমে লাগবে একটা সার্কিট ব্রেকার। এখানে অতিরিক্ত কোনো কারেন্ট প্রবাহিত হলেই সার্কিট ব্রেকার আমাদের লাইনটাকে ট্রিপ করাবে এবং বাকি সার্কিটটাকে মানে রক্ষা করবে, অথবা পুরা দেশের যে আমরা যে পুরা দেশের সাথে সংযুক্ত সেখান থেকে আমাদেরকে আইসোলেট করবে। তাহলে সার্কিট ব্রেকার থাকবে, একটা সার্কিট ব্রেকার রাখলাম, এই হলো আমাদের একটা সার্কিট ব্রেকার। এবার দেখেন, আমরা এই সার্কিট ব্রেকারটায় তো সমস্যা হতে পারে, সার্কিট ব্রেকারেও তো কোনো কাজ করতে হতে পারে। তো সার্কিট ব্রেকারে যদি কাজ করি, এখানে লাইন থাকা অবস্থায় যদি আমরা সার্কিট ব্রেকারে কাজ করি, তাহলে তো আমাদের ক্ষতি হতে পারে। তাহলে এই সার্কিট ব্রেকারে যেহেতু আমরা কাজ করব, তো তাহলে তার মানে সার্কিট ব্রেকারটা আইসোলেট করার ব্যবস্থা করতে হবে। সার্কিট ব্রেকারটা আইসোলেট করার জন্য সার্কিট ব্রেকারের দুই সাইডে আমরা আইসোলেটর সংযুক্ত করব। এটাকে আমরা আইসোলেটরও বলি, আমরা আবার এটাকে ডিএস বলি, মানে ডিসকানেক্টিং সুইচ। তো এটা তো ক্লিয়ার যে ডিসকানেক্টিং সুইচ অবশ্যই সার্কিট ব্রেকারের দুই সাইডে কেন হবে, কারণ সার্কিট ব্রেকারে আমরা যখন কাজ করব তখন সার্কিট ব্রেকারের দুই সাইড থেকেই ডিসকানেক্ট করে দিয়ে তারপরে সার্কিট ব্রেকারে আমরা কাজ করব। এরপরে আসেন, এটা গেল একটা প্রোটেকশন। আর আরেকটা প্রোটেকশন কি হবে, আরেকটা প্রোটেকশন হবে এরকম যে দেখেন, এইটা হচ্ছে 132 কেবি লাইন আমাদের সাবস্টেশনে ঢুকতেছে। তো ঢোকার সময় বাহিরে তো আমার লাইনটা পুরা দেশের মধ্যে ছড়ানো আছে। এখন কি হইলো, যে একটা বজ্রপাত হইলো বা কোনো কিছু হইলো, সেই বজ্রপাতের যে অতিরিক্ত ভোল্টেজটা সেটা আমার সাবস্টেশনের মধ্যে ঢুকে পড়তে পারে। সাবস্টেশনের মধ্যে ঢুকলে আমার সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার, বিভিন্ন যে উপাদানগুলো আছে, ইনসুলেটর, এগুলোকে নষ্ট করে ফেলতে পারে। তো এগুলো যেন নষ্ট করতে না পারে, এই জন্য যখন একটি লাইন সাবস্টেশনে ঢুকে, শুরুতেই একটি লাইটনিং অ্যারেস্টার লাগানো হয়, যাতে বাহিরে যাই কিছু হয়ে যাক না কেন সেটা যেন সাবস্টেশনের ভিতরে প্রবেশ করতে না পারে। তো তারপরে কি করা হয়, তারপরে আরেকটা ব্যবস্থা থাকতে হয়, সেটা হলো আমাদের তো লাইনটাও মেনটেনেন্সের প্রয়োজন হতে পারে। দেখা গেলো লাইনে কোনো সমস্যা হলো, সেখানে মানুষ উঠে সেই লাইনটা ঠিক করবে। ইনসুলেটরগুলোর সমস্যা হলো, মানুষ ওখানে উঠবে, ঠিক করবে। তো আমরা তো জানি যে লাইনে প্রচুর পরিমাণে চার্জিং কারেন্ট থাকে, সেই চার্জিং কারেন্টটাও একটা মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তো আমাদের ওই লাইনে ওঠার আগে অবশ্যই চার্জিং কারেন্টগুলো মাটিতে দিতে হবে। এই জন্য এখানে আমরা কি করা হয়, এখানে হচ্ছে একটি আর্থ সুইচ লাগানো হয়। আর্থ সুইচটা এমনিতেই ওপেন অবস্থায় থাকে, কিন্তু যখন এখানে কোনো মানুষ কাজ করবে তখন এখানে হচ্ছে সুইচিং অর্ডার অনুযায়ী এইখানে এই আর্থ সুইচটা সংযুক্ত করে দেওয়া হয়, যাতে অতিরিক্ত চার্জিং কারেন্টটা এই আর্থ সুইচের মাধ্যমে মাটিতে চলে যেতে পারে। তো গেল, এই ছিল প্রোটেকশন। একটা লাইনে প্রোটেকশনের জন্য এই তিনটা জিনিসই মূলত ব্যবহার করা হয়, সার্কিট ব্রেকার, লাইটনিং অ্যারেস্টার আর হচ্ছে আর্থ সুইচ। এরপরে আসি মেজারমেন্টের ক্ষেত্রে।
মেজারমেন্টের জন্য আমরা জানি ভোল্টেজ পরিমাপের জন্য আমরা পিটি ব্যবহার করি, কারেন্ট পরিমাপের জন্য আমরা সিটি ব্যবহার করি, এবং এই দুইটা পরিমাপ করা গেলেই আমরা এখানকার পাওয়ারটাও পরিমাপ করতে পারি। তো পিটি যেহেতু ভোল্টেজ পরিমাপ করবো, এখানে 132 কেবি আসতেছে কিনা এই জন্য পিটি সংযোগ করতে হয়। তো পিটির সিম্বলটা কীরকম? পিটির সিম্বল হচ্ছে যে এরকম, এটা হচ্ছে একটা পিটি সংযুক্ত করতে হয়। এরপরে আমরা কারেন্ট পরিমাপ করব। কারেন্ট পরিমাপ করার জন্য আমাদেরকে সিটি ব্যবহার করতে হবে। এই হচ্ছে সিটি। এখন এখানে একটা কথা আছে যে সিটিটা আমি এপাশেই কেন দিলাম, সিটিটা কেন আমি এইখানে দিলাম না? এর কারণটা হচ্ছে যে এই সুইচের এই পারে যদি আমি সিটিটা দিয়ে রাখি, তাহলে আমি যে এই আইসোলেটর বন্ধ করলাম, বন্ধ হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য আমি যদি যখন আমি সুইচটা বন্ধ করে দেবো তখন আমার এখানে কারেন্ট শূন্য হয়ে যাবে, আর পিটিটা বাইরে থাকবে, কারণ পিটি তো আসলে লোডের উপরে নির্ভর করে না। ভোল্টেজ তো সবসময় সমান, ভোল্টেজ লোডের উপরে নির্ভর করে না, কারেন্ট লোডের উপরে নির্ভর করে। যদি লোড না থাকে তখন এই কারেন্টের পরিমাণ 0 হবে। আর সিটিটাকে যদি আমরা এইখানে লাগাই, দেখা গেল অনেক সময় লোড নাই, তখনও চার্জিং কারেন্টের কারণে সিটিতে কিছু পার্ট দেখাবে। এটা এই সমস্যা যাতে না হয় এই জন্য সিটিটা সাধারণত ডিএসের অপর পাশে লাগানো হয়। তো সেম এটা যেরকম ছিল ঠিক সেম আমরা যখন ট্রান্সফরমারের এই বাকি অংশের প্রোটেকশন এবং মেজারমেন্টের ব্যবস্থা করব তখন সেম হবে। তো প্রোটেকশনের জন্য এখানে কি করতে হবে? এখানে একটা সার্কিট ব্রেকার লাগাইতে হবে। এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার, এবং আমরা জানি সার্কিট ব্রেকারের দুই সাইডেই আমাদেরকে দুই সাইডে আইসোলেটর লাগাতে হবে, কারণ সার্কিট ব্রেকারে কাজের প্রয়োজন হতে পারে। তারপরে ট্রান্সফরমারটার ঠিক আগে আমাদেরকে লাইটনিং অ্যারেস্টার লাগাইতে হবে আগের মতো। লাইটনিং অ্যারেস্টারটা কেন লাগাতে হবে আপনাদেরকে সেটা জানিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমাদেরকে আর্থ সুইচ লাগাতে হবে। এখানে আর্থ সুইচ দিলাম। এরপরে আমরা এখানে পিটি লাগাতে হবে ভোল্টেজ পরিমাপের জন্য, পিটি সংযুক্ত করতে হবে, এবং আমাদেরকে সিটি সংযুক্ত করতে হবে। সিটিটা কোথায় সংযোগ করব? সিটিটা হচ্ছে সার্কিট ব্রেকারের পাশে আইসোলেটরের আগে সিটিটা সংযুক্ত করব। তো এইটাই আসলে হচ্ছে আমাদের সেই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এতটুকুই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এবং একটি সাবস্টেশনের মধ্যে এতটুকু কাজই করা হয়। এই জিনিসগুলোই একটি সাবস্টেশনের মধ্যে থাকে। আর এই ছবিটা আমরা পরীক্ষার হলে বা আমাদের বইতে আসলে কিভাবে দেয়া আছে সেটা একটু দেখাই। আমাদের বইতে দেয়া আছে হচ্ছে এইভাবে, মানে জিনিসটা এই লম্বালম্বি না দিয়ে এভাবে দেয়া। এটা হচ্ছে 132 কেবি বাসবার, আর এখানে আমাদের কি হয়, এখানে 132 কেবি লাইনটা আসতেছে, 132 কেবি লাইন আসতেছে, আর এখানে ওই ট্রান্সফরমারের সাহায্যে এখান থেকে 33 কেবি বের হয়ে যাচ্ছে। তো আমি যদি এই ছবিটাই ওইভাবে আঁকি তাহলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে লাইটনিং অ্যারেস্টার দিতে হবে। লাইটনিং অ্যারেস্টার দিলে এখানে লাইটনিং অ্যারেস্টার দিলাম যাতে সাবস্টেশনের ভিতরে বাহিরের কোনো সমস্যা সাবস্টেশনের ভিতরে না আসতে পারে। এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে আমাদেরকে আর্থ সুইচের ব্যবস্থা করতে হবে, যে কোনো মানুষ যদি লাইনে কাজ করে সে যেন চার্জিং কারেন্টের দ্বারা তার কোনো ক্ষতি না হয়, সেই জন্য এখানে আমাদেরকে আর্থ সুইচ দিতে হবে। তো আর্থ সুইচ দিলাম। এরপরে আমাদের এখানকার ভোল্টেজটা পরিমাপ করতে হবে। ভোল্টেজ পরিমাপ করার জন্য এখানে আমাদেরকে পিটি সংযুক্ত করতে হবে। তো পিটিটা আমি এই সাইডে দিলাম, পিটি সংযুক্ত করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? প্রোটেকশনের জন্য আমাদের এখানে সার্কিট ব্রেকার লাগাতে হবে। প্রোটেকশনের জন্য আমাদেরকে সার্কিট ব্রেকার লাগাতে হবে। দিলাম আমরা সার্কিট ব্রেকার। আমরা জানি সার্কিট ব্রেকারের দুই সাইডে আইসোলেটর হয়।
এবং আইসোলেটর কেন হয়, আমরা হচ্ছে সার্কিট ব্রেকারে যদি কোনো কাজ করি তাহলে যেন দুই সাইড থেকেই সুইচ বন্ধ করে দিয়ে কাজ করতে পারি, এই জন্য দুই সাইডে আইসোলেটর বা ডিএস লাগানো হয়। এরপরে আমাদেরকে কারেন্ট পরিমাপ করার জন্য সিটি সংযুক্ত করতে হয়। সিটি হলো সার্কিট ব্রেকারের পরে এবং আইসোলেটরের আগে লাগানো হয়। যাতে ভুল পরিমাপ না আসে এবং লোড যে নাই সেটা যেন বোঝা যায়, বা এখান থেকে যে পুরোপুরি ডিসকানেক্ট হয়েছে এটা যেন বোঝা যায়, এই জন্যই সার্কিট সিটিটা আমরা ডিএসের ওই প্যানেল সংযুক্ত করি। এটা হচ্ছে পিটি, এটা হলো এলএ। আচ্ছা, এরপরে সেম এই পাশে আমি ট্রান্সফরমারের এই অংশের যখন আঁকবো সেটাও একদম সেম। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা সার্কিট ব্রেকার থাকবে, সার্কিট ব্রেকারের দুই সাইডে আইসোলেটর থাকে, আইসোলেটর সংযুক্ত করলাম। এরপরে আমরা কারেন্ট পরিমাপের জন্য সিটি থাকে, আর ট্রান্সফরমারের আগে আমরা এখানে অবশ্যই লাইটনিং অ্যারেস্টার দিতে হবে, একদম সেম ওই রকমই লাইটনিং অ্যারেস্টার থাকবে, তারপরে আর্থ সুইচ থাকবে। তারপরে ভোল্টেজ পরিমাপ করার জন্য পিটি থাকবে। এই হচ্ছে আমাদের 132/33 কেভি গ্রিড সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা হচ্ছে সিঙ্গেল সার্কিটের জন্য। যদি ডাবল সার্কিট হয়, যদি আমাদের যেরকম আমাদের সাবস্টেশনে দুইটা ট্রান্সফরমার আছে, তার মানে এটা ডাবল সার্কিট। যদি ডাবল সার্কিট হয় সেক্ষেত্রে কি করা হয়, সেম টু সেম আর একটা এইদিকে আঁকতে হবে এবং এইখানে এই দুইটা সার্কিটকে দুইটা বাসবারকে সংযুক্ত করার ব্যবস্থা থাকতে হবে। দুইটা বাসবারকে সংযুক্ত করার জন্য আবার একটা সার্কিট ব্রেকার থাকে। এটা আসলে আমি এভাবে কেন আঁকতেছি, এটা আমি আপনাদেরকে আসল যে ছবি আমাদের পরীক্ষায় আসে ওখানে আমি বোঝাবো, এই জন্য আমি এখানে এত গুরুত্ব দিয়ে আঁকতেছি না। তো এখানে একটা সার্কিট ব্রেকার থাকে, সার্কিট ব্রেকার থাকার পর সার্কিট ব্রেকার দুই সাইডে আইসোলেটর থাকে, এখানে কারেন্ট পরিমাপ করার জন্য দুই দিকে পিটি থাকে, তারপরে হচ্ছে ভোল্টেজ পরিমাপ সিটি থাকে, ভোল্টেজ পরিমাপ করার জন্য দুই সাইডে পিটি থাকে। এইখানে এই পুরো অংশে যা আঁকছি এটাই যদি আমি এই সাইডে আঁকি তাহলে এটা ডাবল সার্কিটের ক্ষেত্রে হয়ে যাবে। তো আসলে পরীক্ষায় কিভাবে আসে আমি দেখাই। এই দেখেন, এতক্ষণ আমি যেগুলো ওখানে এঁকে দেখাইলাম বা বুঝাইলাম সেই সার্কিটটাই এইটা। এখানে কিছু ইয়ার প্রয়োজন আছে, আমি কলম নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখেন এই যে 33 কেভি লাইনটা প্রবেশ করছে। 33 কেভি লাইন প্রবেশ করার পরে এখানে পিটি দেওয়া আছে, আর্থ সুইচ দেওয়া আছে। এখানে একটা জিনিস দেওয়া নাই যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা এখানে কিন্তু একটা লাইটনিং অ্যারেস্টার অবশ্যই দিতে হবে। গেল, তারপরে হচ্ছে এখানে ডিএস, এইদিকে ডিএস দেওয়া আছে, এখানে সার্কিট ব্রেকার, এখানে সিটি দেওয়া আছে ঠিক আগের মতোই। আবার ট্রান্সফরমারের এই অংশের ক্ষেত্রেও এই যে ডিএস সার্কিট ব্রেকার, তারপরে হচ্ছে সিটি, এখানেও পিটি হবে, এখানে পিটিও একটা হবে, আবার এখানে আর্থ সুইচও একটা থাকবে, এখানে আর্থ সুইচও একটি থাকবে। আবার এইখানে এই সেম টু সেম ছবিটাই এই সাইডেও আছে। এটা হচ্ছে সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে যে 33 কেভি 132/33 কেভি অথবা 33/11 কেভি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকুন, তখন এইটুকু অংশ দিলেও হয়ে যাবে। আর যদি উল্লেখ করে দেয় যে ডাবল সার্কিট আছে এরকম একটা সাবস্টেশনের ছবি আঁকুন, সেক্ষেত্রে আপনাকে দুইটা ছবি দিতে হবে, দুই অংশের ছবি দিতে হবে। আর দুই অংশকে সংযুক্ত করার জন্য যে আমাদের কাপলিং অংশটা আছে, কাপলিং অংশটা এটা। এখানে আরেকটু জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে এর দুই সাইডেই সিটি হবে এবং দুই সাইডেই পিটি হবে। এগুলো আপনারা আপনাদের খাতায় সুন্দর করে এঁকে নিন, তাহলে ভালো হবে।
দুই সাইডেই পিটি হবে। তো এই ছিল হচ্ছে আমার সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ভিডিও। যেহেতু প্রথম ভিডিও, হয়তো আমি অনেক নার্ভাস থাকার কারণে অনেক কথা হয়তো গোছায় ওভাবে বলতে পারলাম না। তবু আপনারা যদি ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কীভাবে আঁকতে হয়, কেন কোন ডিভাইসটা কোথায় দেওয়া হয়েছে, এটা যদি আপনারা মানে খেয়াল করে থাকেন, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং পারবেন। আর যদি এটা ভুলেও যান, আমার মনে হয় যে একবার প্র্যাকটিস করলেও আপনাদের আর সমস্যা হবে না। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ।